নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্পের সাথে হাজির হয়ে গিয়েছি আজ আপনাদের জন্য গল্প ডাকিনী যোগিনী। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা, প্রত্যেকটি গল্প কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমার মেইন চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখীতেও ঘুরে আসতে পারেন, কারণ সেখানে ইতিমধ্যেই অসংখ্য গল্প আপলোড করা হয়ে গিয়েছে। আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প ডাকিনী যোগিনী। গল্পপাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। ধুতি খুলে দেবো তোমার। এসব বাজে কথা বলছিস কেন? কি বলবো বলতো? সে এক ফেটানো নেই পড়ে রয়েছিস। আরে ওসব কিছু হয় না বুঝলি? এই তো আমি ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলাম, রীতিমতো বট গাছের নিচে বসেছি। কতক্ষণ ধরে পাখির কম্ম দেখলাম, পাখির গান শুনলাম, পাখির পটি মাথায় করে নিয়ে বাড়ি ফিরলাম, মায়ের কাছে ঝাঁটার বাড়ি খেলাম। তারপর কি না দেখ দীপক, এরকম করে বলিস না। একে একে সবাই কিন্তু উধাও হয়ে গিয়েছে। রাজীব, নয়ন, সবাই। এদের কথা তোর কি একটু মনে পড়ে না? আরে পরে ওগুলো একটু বেশি বাড়াবাড়ির লক্ষণ। তবে আমার মনে হয় নির্ঘাত কোনো মেয়ে মানুষের পাল্লায় পড়েছিল। ওই সব দেখতে গিয়ে হয়তো। তাই বলে পুরোপুরি বেপাত্তা? আরে বেপাত্তা নাকি? আমরা কি আর শহরে গিয়ে ওর বাড়িঘরের খোঁজ খবর করছি যে জানতে পারবো? তবুও আমাদের গ্রামটা সত্যি সত্যি। দেখ, তোদের এই ভয়ের জন্যই ওই ডাকিনী যোগিনী কোনোদিনও মরে না। তর্ক বেঁধে গিয়েছে পুরনো বট গাছের তলায় বিষয় ডাকিনী যোগিনীর উপস্থিতি নিয়ে। এই গ্রামের মধ্যেই রয়েছে তাদের রহস্যের কথা। পুরনো একটি গ্রাম, যেখানে একসময় শান্তিপূর্ণ জীবনযাপন হতো। গ্রামের চারপাশে ছিল একটি ঘন জঙ্গল, শ্মশান এবং অন্ধকারে ডুবোনো পুরনো একটি মন্দির। গ্রামের প্রতিটি বাড়ি ছিল একে অপরের খুবই কাছে, কিন্তু তারা একে অপরের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখত না। গ্রামের মানুষের মুখাবধি ছিল এক ধরনের অজ্ঞতা এবং সন্দেহ। গ্রামটির মধ্যে বিচিত্র এক রহস্য লুকিয়েছিল, যা কেউ জানতো না। এই গ্রামে দুই নারীর উপস্থিতি ছিল গা ছমছমে, একজন ডাকিনী আর একজন যোগিনী। ডাকিনী ছিল কালো শক্তির অধিকারিণী, যিনি একের পর এক প্রাণহীন আত্মাকে শোষণ করতেন। অন্যদিকে যোগিনী ছিল আধ্যাত্মিক শক্তির এক অমৃত উৎস, যিনি মানুষকে মুক্তির পথ দেখাতে চাইতেন। কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলছিল, একটি দ্বন্দ্ব যা গ্রামের পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। একদিন গ্রামের এক যুবক অরুণ, যিনি খুব সাহসী, গ্রামে ঘটে চলা রহস্যের পেছনে কিছু খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন। গ্রামবাসীরা তাকে বারবার সতর্ক করেছিল, অরুণ, তুমি জানো না এই গ্রামটি বড়ই অদ্ভুত। এখানে কোনো কিছুই ভালো নেই। রাতে শ্মশানে গিয়ে একবার দেখো, তুমি আর ফিরে আসতে পারবে না, বলেছিল তার বন্ধু রাজীব। আমাদের পুরনো গল্পে তো জানি না কিছু ভয়ানক শক্তি এখানে বসবাস করে, ডাকিনী আর যোগিনী। তাদের সঙ্গে একবার বেরিয়ে পড়লে জীবনে আর কোনো সুখ থাকবে না, বলেছিল আর এক বন্ধু। কিন্তু অরুণ ছিল বদ্ধপরিকর। তার মনে প্রশ্ন একটাই, এটা কি সত্যি? এসব গল্প কি শুধু আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়? তোদের কি সেটা মনে হয় না? রাতের অন্ধকারে একদিন অরুণ শ্মশান পথের দিকে পা বাড়ায়।
অন্ধকারে ঘুরতে ঘুরতে সে এক মন্দিরের কাছে এগিয়ে আসে, যেখানে এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির মধ্যে রয়েছে এক ভয়ঙ্কর শক্তি। অরুণ মন্দিরে প্রবেশ করতেই তার চোখে পড়ে দুইজন নারী। তাদের মধ্যে এক মহিলা ছিল সুন্দর এবং মারমুখী, অন্যজন ঠিক তার বিপরীত, শান্ত এবং আধ্যাত্মিক। তুমি এখানে কি করছো? যোগিনী প্রথমেই প্রশ্ন করলেন। তার চোখে অদ্ভুত পবিত্রতা। আমি আমি শুধু সত্যি জানার জন্য এখানে এসেছি, অরুণ জানালো। তার গলা ভয়ে একটু কাঁপছিল। ডাকিনী হাসলেন। তিনি বললেন, তুমি সত্যিই জানতে চাও? তাহলে তুমি আমাদের পথ অনুসরণ করো। তুমি এখানে যা দেখবে তা কিন্তু তোমার জীবন বদলে দেবে। তোমাদের কথা আমি বিশ্বাস করি না। তোমরা দুইজন এখানে কি চাও বলো তো? অরুণ কিছুটা অস্থির হয়ে বলল। যোগিনী শান্তভাবে বললেন, আমরা দুইজন একই পদ্ধতিতে কাজ করি, তবে আমাদের পথ আলাদা, কিন্তু চলতে হয় একসাথে। তুমি যদি আমাদের সত্যি জানার চেষ্টা করো, তোমার শরীর আর আত্মা একে অপরের মধ্যে মিলিয়ে যাবে। ডাকিনী বললেন, তুমি যদি আমাদের পথ অনুসরণ করতে চাও, তবে তোমাকে একটানা আমাদের সঙ্গে থাকতে হবে। তুমি যেমন করছো তেমন চললে কখনো মুক্তি পাবে না। অরুণের মনে সন্দেহ এবং ভয় জন্মে উঠেছিল, কিন্তু তার সাহস তাকে কিছুটা এগিয়ে নিয়ে গেল। আমি আমি কি কিছুই জানতে পারবো না? যোগিনী এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার কাছে এটা একটা চ্যালেঞ্জ হতে চলেছে। তুমি জানতে পারবে, কিন্তু মূল্য হবে তার অনেক বেশি। এই কথার পর ডাকিনী হাসতে হাসতে অরুণকে জড়িয়ে ধরে। অরুণের তখন মনে হয় তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে যাচ্ছে। সে চেষ্টা করে সরে যেতে, কিন্তু তার পা যেন মাটি থেকে উঁচু হয়ে গিয়েছিল। ডাকিনী আর যোগিনী একে অপরের দিকে তাকিয়ে হাসে। গ্রামের লোকেরা কিছুদিন পরে অরুণকে খুঁজে পায় না। তার বন্ধুরা তাকে অনেক জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু তার কোনো সূত্র পাওয়া যায় না। একদিন গ্রামবাসীরা শ্মশান পথের দিকে অরুণের নিথর দেহটা দেখতে পায়। তার চোখ স্থির, অথচ তার শরীর যেন জীবন্ত ছিল না। রাজীব, রাহুল আর বাকিরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এও কি সম্ভব? রাহুল বলল, এটা কি ওই দুই নারীর কাজ? রাজীব জানত। সে বলল, আমাদের পুরনো গল্পগুলো সবই কি সত্যি? ডাকিনী, যোগিনী আমাদের গ্রামে আসার পরই সব রহস্যগুলো ঘনীভূত হতে শুরু করেছে। গ্রামের মানুষরা পুরোপুরি ভয় পেত ওই দুই বোনকে। তারা জানত এই গ্রামে কিছু অস্বাভাবিক শক্তি চলছে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। ডাকিনী ও যোগিনী একে অপরের শত্রু হলেও একসঙ্গে থাকলে তারা সীমাহীন শক্তির অধিকারিণী ছিল। তাদের ষড়যন্ত্রে গ্রামটি ধ্বংস হতে বসেছে। গ্রামে নতুন আরেক যুবকের উদয় হয়, নয়ন। তার বন্ধুরাও তাকে সতর্ক করে, দেখ দেখ তুই তুই চলে যা। এখানে যারা আসে তারা কখনো ফিরে যায় না। ওই দিকটায় লোকে বসতি বন্ধ করে দিয়েছে। কিন্তু নয়ন সাহস করে সেখানে যায়। সে জানতো তাকে জানতেই হবে। আবার সে সেই একই পথ অনুসরণ করে। শ্মশান পথে যায় রাতে। সে দেখে ডাকিনী আর যোগিনী আবার উপস্থিত। তাদের চোখে অদ্ভুত এক শক্তি যা নয়নকে শিহরিত করে। তুমি কেন এসেছো? যোগিনী প্রশ্ন করে। আমি এখানকার রহস্যের উত্তর খুঁজতে এসেছি। নয়ন দৃঢ়ভাবে উত্তর দেয়। ডাকিনী তীক্ষ্ণ হাসি দিয়ে বলে, এখানে রহস্যের শেষ নেই, সবকিছু একসঙ্গে মিলিয়ে চলতে হয়। তুমি যদি আমাদের জানতে চাও, তবে তোমাকে একে একে শিকার হতে হবে আমাদের। নয়নের মুহূর্তের মধ্যে চোখ দুটো স্থির হয়ে যায় এবং অদৃশ্য শক্তির দ্বারা আটকে যায়। সে জানত পরিণতি আর ফল ভালো হবে না। ডাকিনী আর যোগিনীর কালো অধ্যায় এই গ্রামটাকে ডুবিয়ে রেখেছিল। ডাকিনী শিকার করত আর যোগিনী তাকে মুক্ত করত তার যোগের দ্বারা। তাদের শিকার কখনো ফিরে আসতো না। গ্রামের প্রত্যেকটি পা একটি অজানা ভয় তৈরি করেছিল, যা কেউ কখনো
অতিক্রম করতে পারত না। গ্রামে ঘটে চলা অস্বাভাবিক ঘটনার পেছনে একটি অন্ধকার ইতিহাস ছিল, যা অজ্ঞাত ছিল গ্রামের সাধারণ মানুষের কাছে। একসময় এই গ্রামটি ছিল এক সমৃদ্ধ জমিদারের অধিকারী, যিনি ছিলেন এক অতি পরিচিত এবং প্রভাবশালী ব্যক্তি। নাম রাজেন্দ্র চৌধুরী। তিনি ছিলেন এক সময়ের খুব সম্মানিত ব্যক্তি, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল তিনি কোনো সন্তান উৎপন্ন করতে পারতেন না। অগণিত প্রাচীন পুরস্কৃত সম্পদ এবং জমি, তবে তার জীবন ছিল নিঃসঙ্গ। একদিন তার এক পুরনো গুরু, যিনি ছিলেন এক তন্ত্র ও মন্ত্রজ্ঞ, তাকে পরামর্শ দেন, যদি তুমি চাও আশীর্বাদ হিসাবে একটি সন্তান লাভ করতে, তবে তোমাকে দুটি মহিলাকে গ্রহণ করতে হবে। তাদের মধ্যে একজন হবে যোগিনী, যিনি তন্ত্রমন্ত্রে পারদর্শী, আর একজন হবে ডাকিনী, যিনি ক্ষমতা আর অন্ধকার শক্তির অধিকারিণী। তবে তাদের চুক্তি হবে, তাদের প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি অর্জন করতে তারা একটি বিশেষ নিয়মে কাজ করবে। বলি এই যজ্ঞের মূল অস্ত্র। রাজেন্দ্র চৌধুরী গভীর শঙ্কা এবং একাকিত্ব থেকে মুক্তির জন্য সেই তন্ত্রগুরুর পরামর্শ মেনে নেন। তিনি দুই মহিলাকে গ্রামে নিয়ে আসেন, একজন যোগিনী, অপরজন ডাকিনী। যোগিনী শান্ত, গম্ভীর, সুশ্রী, আধ্যাত্মিকভাবে শক্তিশালী, আর ডাকিনী ঠিক তার উল্টোটা, অন্ধকার শক্তির অধিকারিণী, খুব ভয়ঙ্কর এবং মুনাফিক। যখন যোগিনী আর ডাকিনী গ্রামে আসে, তাদের মধ্যে একটা গোপন চুক্তি হয়। যোগিনী, যার পদ্ধতি ছিল শান্তিপূর্ণ যোগাসন এবং আধ্যাত্মিক তপস্যা, কখনোই খুন বা ধ্বংসের পথে পা না রাখা। তার লক্ষ্য ছিল মানুষের মনোযোগ উচ্চতর আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়া এবং তাদের মুক্তির পথ দেখানো। তার শক্তি ছিল আধ্যাত্মিক শক্তির ব্যবহার, যেখানে মনের শক্তি এবং শুদ্ধতাকে গুরুত্ব দেওয়া হতো। ডাকিনী অপরদিকে ছিল এক অন্ধকার শক্তির অধিকারী। তার উদ্দেশ্য ছিল মানুষের জীবন থেকে শোষণ করে তাদের শক্তি সংগ্রহ করা, মৃত আত্মাদের শক্তি নিজের ভেতরে প্রবাহিত করা এবং নিজের ক্ষমতা বৃদ্ধি করা। তাকে কোনো মন্দ উদ্দেশ্য ছিল না, বরং তার আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র তার অদৃশ্য শক্তিকে চরমে পৌঁছানো। এই জন্য সে মানুষের প্রাণও নিত। একেবারে বিপদগামী শক্তির আকর্ষণ তাকে ভোগাচ্ছিল। ডাকিনী জানত, যোগিনী যদি তার ক্ষমতার পরিসীমা বুঝে ওঠে, তবে তার শক্তি সীমানাহীন হয়ে পড়বে এবং তন্ত্রশক্তির মাধ্যমে সেই বিপদগামী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু যোগিনী কখনোই অন্ধকার পথে পা রাখেনি, তাই ডাকিনীকে বাধা দিতে তিনি শান্তি ও উপশমের পথে কাজ করতেন। তবে দুইজনের সম্পর্ক ছিল একটানা টানাপোড়েনের, কারণ একদিকে আধ্যাত্মিক পথ, অন্যদিকে মৃত্যুর পথ। তবে দুইজনের উদ্দেশ্যই বলি। একজন বলি প্রদত্তের মাধ্যমে দেহ ধারণ করবে, আর একজন সেই পাপ থেকে মুক্ত করবে রাজেন্দ্রকে। রাজেন্দ্র চৌধুরী দুই মহিলাকে একসময় গ্রামে নিয়ে এসেছিলেন। তাদের পক্ষে কাজ করার জন্য একটি বিশেষ উদ্দেশ্য তিনি নিয়োগ করেছিলেন। কিন্তু ডাকিনী যেহেতু অন্ধকার শক্তির অধিকারী, তার শক্তির দ্বারা জমিদারের সমস্ত শক্তি শোষিত হতে শুরু করেছিল। জমিদারের মনোভাবও ক্রমশ বদলে যেতে শুরু করেছিল। ডাকিনী যখন বুঝতে পারল জমিদার তাকে এক ধরনের কৌশল ব্যবহার করতে চাইছে, তখন সে চেষ্টা করলো নিজের শক্তি ব্যবহার করে রাজেন্দ্র চৌধুরীকে নষ্ট করতে, যাতে তার পুরো শক্তি নিজের হাতে হতে পারে। কিন্তু যেহেতু যে কোনো শাশ্বত শক্তির অধিকারী সে ছিল না এবং তাকে আধ্যাত্মিক পথের ভিত্তিতে বন্দী করা হয়েছিল, তার পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার শক্তি কেবল তখনই কার্যকারী হতে পারত যখন সেই শক্তির মাধ্যমে অন্যদের প্রাণবায়ু শোষণ করা হতো। রাজেন্দ্র চৌধুরী আস্তে আস্তে বুঝতে পারলেন ডাকিনী তার হাতে পুরো গ্রামটিতে এক দুর্ভিক্ষে পরিণত করে দিয়েছে। তাই শেষ পর্যন্ত যোগিনী সিদ্ধান্ত নিলেন যে সে ডাকিনীকে আটকিয়ে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে। কিন্তু ডাকিনী এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে যোগিনী তাকেও আটকে রাখতে পারলেন না। একের পর এক লোক মরতে শুরু করলো গ্রামে। তার আত্মা একে একে গ্রামটিতে বাস করতে শুরু করলো। জমিদার জানতেন কিছু না করতে পারলে তাদের উভয়ের শক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তার এই সিদ্ধান্ত ছিল তার নিজস্ব পরিবারের এই দুই মহিলাকে বন্দী করার মাধ্যমে তাদের চিরকাল এক জায়গায় আটকে রাখা, যাতে আর কোনো নৃশংসতা গ্রামে না আসে।
তবে সময় মতো তাকে এটি সফলভাবে সম্পন্ন করতে দেওয়া হয়নি, কারণ জমিদার নিজের শরীরেও আক্রান্ত হয়েছিলেন মারাত্মক ব্যাধিতে, আর যেই ব্যাধি এসেছিল তার শরীরে ডাকিনীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে। গ্রামবাসীদের অজ্ঞাত অবস্থায় একে একে তারা মরতে শুরু করে। জমিদারের শেষ চেষ্টা ছিল তন্ত্রমন্ত্রের মাধ্যমে যোগিনী এবং ডাকিনীকে রোধ করা, কিন্তু ততদিনে তারা যথেষ্ট শক্তির অধিকারী হয়েছে। ডাকিনী যাকে গ্রামবাসীরা ভয় পেত, তার শক্তি তখন পুরোপুরি গ্রামে ছড়িয়ে পড়ে। পরিণতি এত ভয়ঙ্কর রূপ নেয়, একে অপরে গ্রামে কোনো শান্তি না থাকায়, মৃত্যুর ছায়া ঢলে পড়ায় সবাইকেই গ্রাস করতে থাকে সেই ভয়। তবে যোগিনী শান্তির বার্তা বহন করে আনত, তাই সেই গ্রামে সব আত্মারা মুক্তি পাবার পথ খুঁজে পেয়েছিল। যদিও এই তাদের সরিয়ে ফেলা, আটকে রাখা এবং এই গম্ভীর শক্তি প্রকাশ একটু একটু করে গ্রামটিকে গ্রাস করে। গ্রামে এক অন্ধকারের জন্ম হয়, যেখানে আত্মা এবং শক্তি একে অপরকে শোষণ করতে শুরু করেছিল। গ্রামে ঢুকলেই বোঝা যেত গ্রামটি সম্পূর্ণ নিষ্প্রাণ একটি স্থান। কিন্তু একে একে যে সব কিছু শেষ হয়ে গেল, এর কি কোনো উপায় নেই? শুনেছি বট গাছের নিচে নাকি এক সাধক এসেছেন। ওসব সাধক টাধকে আমরা কেউ আর ভরসা করি না কাকা। কম তো দেখলাম না, ধীরে ধীরে ওই গ্রাস শক্তি আমাদের গ্রামের ভেতরেও প্রবেশ করছে। সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি এই গল্প, এর কি কোনো শেষ নেই? বম ভোলে! পেছন থেকে একটা কণ্ঠস্বরে দাঁড়িয়ে থাকা সকলেই কেঁপে উঠল। পাঁচুর চায়ের দোকানে ছোট্ট একটা মিটিং বসেছে, এই ডাকিনী যোগিনীকে কি করে তাড়ানো যায়। কেউ কেউ বিশ্বাস করে ডাকিনী যোগিনীর কাছে ধরা দিয়ে মরেছে, আবার কেউ অতিরিক্ত অবিশ্বাসে ডাকিনী যোগিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হারিয়ে গিয়েছে। তোরা তোরা একটা উপায়ে বাঁচতে পারিস, তবে ওরা কিন্তু সাধারণ মেয়ে ছিল না, ওরা দেবী শক্তির অংশ ছিল। তন্ত্রমন্ত্রের অপব্যবহারে ওরা ভয়ানক হয়ে ওঠে। তন্ত্রগুরু জানতেন ওদের বিনাশ করা সম্ভব নয়, কিন্তু ওদের শক্তি গ্রাস করার কার্যকারিতা স্থায়ীভাবে নষ্ট করা সম্ভব ছিল। কিন্তু রাজেন্দ্র সেই সময় বেঁচে ফিরতে পারেনি। রাজেন্দ্রর গুরুদেবের একমাত্র কন্যা রাজেন্দ্র চৌধুরীকে মনে মনে পছন্দ করত, কিন্তু রাজেন্দ্র তার দিকে কোনোদিন ফিরেও তাকায়নি। তার কুৎসিত রূপ তাকে বিদ্রূপের পাত্র করেছিল। গুরুদেব সেই প্রতিশোধের স্পৃহায় জ্বলছিল। মেয়ের আত্মহত্যা করে মৃত্যুর পর তার দেহের ছাই অর্থাৎ অস্থি স্থাপিত করেছিল ডাকিনী আর যোগিনীর অভ্যন্তরে। প্রত্যেকটি নারীর মধ্যেই যেমন লক্ষ্মী সরস্বতী বর্তমান, তেমন দুর্গা কালীও থাকে, তেমনি ডাকিনী যোগিনী থাকাটাও অস্বাভাবিক নয়। গুরুদেব, আপনি বুঝি সেই বটগাছের নিচে আশ্রয় নিয়েছেন? হ্যাঁ, ঘুরতে ঘুরতে এসেছিলাম, তবে বোম ভোলে আমায় জানালো এখানে নাকি আমার দরকার। গুরুদেব, গুরুদেব সত্যিই কি সমাধান করা সম্ভব? নিশ্চিত, তবে সেইটা করতে গেলে রাজেন্দ্র যুগে আমাদের ফিরে যেতে হবে। এ নির্ঘাত গাঁজা খেয়ে এসছে। বলি, আপনার কাছে কি টাইম মেশিন আছে নাকি? ফুরুত করে যাবেন, ফুরুত করে চলে আসবেন। ছোকরা, যাহা চোখে দেখা যায় তা সব সময় সত্য হয় না। কিছু কিছু জিনিস আর লেকচার মেরেন না গুরুদেব, জান জান জান, ফুটেন ফুটেন, যা সম্ভব না তা নিয়ে আলোচনা করছে, আর তোরা ভা করে শুনছিস। গুরুদেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন দীপকের দিকে, সব থেকে অসভ্য ছেলে পাড়ার। তবে গুরুদেবের দিকে দৃষ্টি পড়তেই দীপকের চক্ষু স্থির হয়ে গেল। গুরুদেবের চোখের মনি সরছে না, দীপকেরও সরছে না। ওখানে দাঁড়িয়ে থাকা সব কটি লোক কেমন যেন থেমে গিয়েছে, গাছের পাতা একেবারেই নড়ছে না। গুরুদেব, আপনি নিশ্চিত যে এই পদ্ধতিতে আমরা ওকে আটকাতে পারবো? রাজেন্দ্র, এই পথ শেষ উপায়। তবে মনে রেখো, যদি মন্ত্র উচ্চারণের সময় একটুও ভুল হয়, পুরো শক্তি কিন্তু তোমার ওপরে ফিরে আসবে। তখন গ্রাম তো বটেই, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। গ্রামকে রক্ষা করতে হলে আমি জীবন দিতে পারি গুরুদেব, আমি রাজি, আপনি শুরু করুন। তন্ত্রমণ্ডলের মাঝখানে একটি পাত্রে রাখা হলো কালো কাঁচের মতো দেখতে একটা পাথর। সেটি ছিল ডাকিনীর শক্তিকে বন্দী করার একমাত্র উপায়।
কিন্তু এই প্রক্রিয়া শুরু করার আগে ডাকিনী এবং যোগিনী দুইজনকেই একত্রে উপস্থিত করা প্রয়োজন ছিল, কারণ তাদের শক্তি একসাথে যুক্ত না করলে তারা প্রতিহত করতে পারবে না। গুরুদেব মন্ত্র জপ করতে শুরু করলেন। মন্ত্রের শব্দে গাছ কেঁপে উঠল। কিছুক্ষণ পর চারিদিকে ঝোড়ো বাতাস। এক সময় দূর থেকে দুটি ছায়া এগিয়ে এলো। যোগিনী শান্ত, মৃদু হেসে যেন বাতাসে ভেসে আসছে। ডাকিনী ভয়ানক, তার চোখ লাল আগুনের দুটিতে ভরা। একসঙ্গে দেখা মাত্রই গুরুদেব মন্ত্র আরো জোরে জপ করতে শুরু করলেন। তুমি কি ভাবছো আমাদের শক্তি এত সহজে গ্রাস করতে পারবে? আমরাই তো তোমার গ্রামকে ধ্বংস করব। আমার বোন, থামো। আমরা যা করেছি তা আমাদের জন্য নয়, এই গ্রাম আমাদের পোষণ করেছিল। এই গ্রামের মানুষ আমাদের দেখতে চেয়েছে, আমরা তাদের ধ্বংস করতে পারি না। তুমি বোঝো না যোগিনী, আমরা দেবী নই, আমরা শক্তি। শক্তির অস্তিত্ব কেবল ভোগে, আর এই গ্রাম সেই ভোগের উৎস। তোমাদের একত্রিত শক্তি আমাদের গ্রামের সবচেয়ে বড় অভিশাপ। যদি এই শক্তি গ্রাস করতে হয় তবে আমি তাই করব। গুরুদেব দুটো হাত তুললেন। এই তন্ত্র মণ্ডল কালো পাথর শক্তি শোষণ করবে, কিন্তু মনে রেখো এই প্রক্রিয়া হতে সময় লাগবে। যতক্ষণ না শক্তি শোষিত হয় তোমাদের কেউ এখান থেকে প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না। যোগিনী শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। তার চোখ জ্বলে উঠল। আমার বোন, তোমার লোভে এই গ্রাম শেষ হয়েছে। তোমার এই শক্তি শোষণের অনুমতি দিচ্ছি আমি তোমাকে। আমি যদি শক্তি দিয়ে এই গ্রাম রক্ষা করি তবে তাই হোক। ডাকিনী ভয়ানকভাবে গর্জন করে ওঠে। তার চারপাশে আগুনের বলয় তৈরি হয়। আমি কোনো অবস্থাতেই আমার শক্তি হারাবো না। আমি যদি মরে যাই সবাইকে সঙ্গে নিয়ে মরব। আমি অনেক কষ্টে মরেছি এদের জন্য। গুরুদেব তখন মন্ত্র উচ্চারণ শুরু করলেন। পাথরটি থেকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। যোগিনী ধীরে ধীরে তপস্যার আসনে বসে পড়লেন। চোখ বন্ধ করে শক্তি প্রবাহিত করতে শুরু করলেন, কিন্তু ডাকিনী সহ্য করতে পারছিল না। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো, যা সরাসরি পাথরের দিকে টানছে। না, এ হতে পারে না, আমি হারবো না। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ডাকিনীর শরীর থেকে সমস্ত কালো শক্তি পাথরে প্রবাহিত হয়। সেই মুহূর্তে যোগিনীও মাটিতে লুটিয়ে পড়ে। তার ভেতর থেকেও যেন একটা শক্তি বেরিয়ে আসছে, ওই কালো পাথরের ভেতরে সজোরে প্রবেশ করছে। গুরুদেব, আমি জানি আমি গ্রামের জন্য বিপদ ডেকে এনেছিলাম। এখন কি সব ঠিক হলো? এই পাথর গ্রামে তুমি কোনোদিন রাখতে পারবে না, জঙ্গলে সমাধিস্থ করো। রাজেন্দ্র সেই কাজই করলেন এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল এই জীবদ্দশা। বম ভোলে বলতেই দীপক কোন যুগ থেকে যেন ফিরে এলো। বাছা, তুমি যেন কি বলছিলে? গুরুদেব 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 আমি 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 কি দেখলাম কি দেখলাম গুরুদেব? নাস্তিকের মধ্যেই আসল আস্তিক থাকে। আজকে গ্রামের বট গাছের নিচ থেকে যে কালো পাথর বের করেছো ওটা আমার হাতে দাও। দীপক পকেট থেকে কালো পাথর বের করে। উপস্থিত সকলেই নিঃশ্বাস নিতে শুরু করেছে। আবার গাছের পাতা পড়ছে। ক্ষণিকের জন্য সময় যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। পাথরটা হাতে নিয়ে গুরুদেব বললেন, গ্রামের বট গাছটি সাক্ষী হয়ে রইল আজকের দিনের। ডাকিনী যোগিনী চলে গিয়েছে, তোমরা যেমন স্বাভাবিক জীবনযাপন করছো তেমনই করো। দীপক, অতি কৌতূহল ভালো নয়, তবে তোমার মধ্যে সে আছে। চলে গেলেন গুরুদেব। এরপর থেকে গ্রামে আর কোনোদিনই ডাকিনী যোগিনীর উৎপাত হয়নি। মাঝে মধ্যে তো সবাই মিলে আলোচনা করে, হে দীপক, তোর সেদিন কি হয়েছিল বলতো? আজ পর্যন্ত তোর মধ্যে কোনো শক্তি দেখলাম না। রোগা টিংটিংয়ে চেহারার ছেলে তুই আবার কি করতে পারলি জানি না রে ভাই। তবে সেই দিন যা দেখেছি তাতে মনের ভেতর থেকে সমস্ত রকম কুচিন্তা বেরিয়ে গেছে। আমিও এখন মানতে শুরু করেছি, ডাকিনী যোগিনী বলে কিছু যে একটা ছিল আমাদের গ্রামে। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে।
আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।